স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সাথে আছেন শাবনম আজিম। আপনারা জানেন একাত্তর জার্নালে আমরা কথা বলি দেশ এবং দেশের বাইরে রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলা সহ ঘটেছে সব গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সংবাদের মানুষের সাথে থাকে আগামীকাল সকাল যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে তার শিরোনাম দেখে নেওয়ার চেষ্টা থাকে নিউজ পোর্টাল সর্বশেষ কী সংবাদ দিচ্ছে তা দেখে নেওয়া। আপনাদের প্রশ্ন মতামত আমাদেরকে জানাতে পারেন ফেসবুক পেজে facebook.com/71 জার্নাল এই ঠিকানা, এবং 71 জার্নাল লাইভ দেখতে পাবেন ইউটিউবে, লিঙ্ক 71 ফেসবুক পেজে দেওয়া আছে। আজকে 71 জার্নাল টেবিলে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তার শুরুতেই থাকছে রাজনীতি। আমরা জানি যে থাইল্যান্ড সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেসে তিনি বেশ কিছু প্রেস মিটিংয়ের সময় বেশ কিছু কথা বলেছেন। তিনি সেই বিষয় নিয়ে তো থাকছেই কথা, পাশাপাশি অপর রাজনীতি দলগুলো কী নিয়ে চিন্তা করছে, তাদের সামনের দিনের পরিকল্পনা কি তাও বোঝার চেষ্টা করবো রাজনীতির আলোচনায়। এরপরে আলোচনা করতে চাই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভের মাত্রা প্রতিনিয়ত বেড়ে চলছে। সেখানে পুলিশের যে দমনপীড়ন, সেই পুলিশের দমনপীড়ন কিসের বার্তা দেয়, এবং যখন বিক্ষোভের এরকম উত্তাল যুক্তরাষ্ট্র তখন সেটি বা কী বার্তা দেয় তা নিয়েও কথা বলবো। এবং সবশেষে যে কথা বলতে চাই, প্রতি বছরের মতো এবারও সম্প্রতি একেবারে বলা যেতে পারে যে আজকের ঘটনাতে আমরা দেখলাম, 2রা মের ঘটনায় দেখলাম যে ইউরোপের পথে আবারও সাগরে লাশ পাওয়া গেল, যেখানে নৌকা ডুবে আমাদের বাংলাদেশের 8 জন মৃত্যুবরণ করেছে এবং তাদের লাশ দেশে এসে পৌঁছেছে। কেন বারবার এই সাগর পথে মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেবার চেষ্টা করে এবং কি আছে এর মধ্যে, জীবনটা এতটাই ঠুনকো, সে আলোচনায় থাকবো। এবং আজকে 71 জার্নালে আমাদের সম্মানিত অতিথি হিসেবে থাকছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল টেলিভিশন, এবং থাকছেন রেজানুল হক, প্রধান সম্পাদক মাছরাঙা টেলিভিশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের 71 জার্নালের আলোচনায়। এবং প্রথম যে রাজনীতির আলোচনা, সেই আলোচনায় আমাদের সাথে থাকছেন জনাত সাকিব, প্রধান সমন্বয় গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের নেতা, এবং আরও যুক্ত থাকছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো নিউজ পোর্টালগুলোর সংবাদ দেখে নিতে চাই, প্রতিবেদন দেখব, তারপর আলোচনা। নিউজ পোর্টালগুলোর দিকে তাকাচ্ছি। 71.tv সংবাদ। উপজেলা ভোটে দলের নির্দেশ না মানা প্রতিনিধিদের সতর্ক করলেন শেখ হাসিনা। বিক্ষোভ দমনে এবার ক্যালিফোর্নিয়ায় পুলিশি অ্যাকশন। ইসরায়েল বিরোধী বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন। কেমন যাবে মে মাস জানালো আবহাওয়া অফিস। স্বর্ণের দাম কমছেই, 3 বিভাগে হিট অ্যালার্ট। প্রধান সংবাদের মধ্যে আছে দেশের বামপন্থীরা 90 ডিগ্রি ঘুরে গেছে, প্রধানমন্ত্রী বলেছেন। ভোটে এমপি মন্ত্রীদের স্বজন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। কে এই মিল্টন সমাদ্দার, সে সংবাদটিও দেখতে পাচ্ছি। বাংলা ট্রিবিউনের সংবাদে আছে প্রধান খবর, ঈদের পরও চলছে রংচটা বাস, আবার সময় দিল বিআরটিএ। উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। 10 বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি। ভারতের ভোটে বিজেপির পক্ষে কি 400 পেরোনো আদৌ সম্ভব? বাসায় ফিরেছেন খালেদা জিয়া। 24 ঘন্টায় যেসব এলাকায় হতে পারে বৃষ্টি। 10 মাসে এলো রেকর্ড পরিমাণ রেমিটেন্স। বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন? এরপরের নিউজ পোর্টাল প্রথম আলো সংবাদ। পুরান ঢাকায় ক্ষণিকের বৃষ্টি। সুজানগরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলি, আহত 5। 1000 টাকার খেলাপি জেলে, 10,000 কোটি টাকার খেলাপি সরকারের পাশে। খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। উপজেলা পরিষদ নির্বাচন। কোম্পানিগঞ্জে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগ্নে। এরপরের নিউজ পোর্টাল দেখতে চাই বিডি নিউজ 24 এর সংবাদ। উপজেলা ভোট, 3য় ধাপে 1588 মনোনয়নপত্র জমা। মিল্টন সমাদ্দার বিরুদ্ধে আরও 2 মামলা। ইউরোপের পথে সাগরে ডুবে লাশ হয়ে ফিরলেন 8 জন। বাসায় ফিরেছেন খালেদা জিয়া। জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক না, ফরাসুদ্দিন বলছেন। পশ্চিম তীরে শিশু হত্যা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। ঘোষণা দিয়েও প্রার্থী হননি আবুল হাসনাত আবদুল্লার ছেলে। এই ছিল আমাদের হাতে নিউজ পোর্টালের সংবাদগুলো। আমরা সংবাদগুলো দেখে নিচ্ছিলাম, প্রতিবেদন আছে, প্রতিবেদনটা দেখব। থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসের সম্মাননার আলো রেখে ফেলতে পেরেছে 2 দেশের বন্ধুতায়। সম্পর্ককেই সফরের বড় অর্জন বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের একজন পড়োশী দেশ, তো আমি এটা সবসময় গুরুত্ব দিই। বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে।
সাংবাদিকদের প্রশ্ন, ডালপালা মেলছিল দেশ, আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ থেকে বাণিজ্য। বৈশাখের তপ্ত দুপুরে প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন অক্লান্ত। বলছিলেন বঙ্গবন্ধুর কৃষি সমবায় মডেল হিসেবে কাজে লাগিয়ে তিনি নিজে এবার মাছ বিক্রির টাকা পেয়েছেন 1 লাখ। সর্বসাকুল্যে সব মাছ বিক্রি করে 8 লক্ষর উপরে টাকা, যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। যারা সেখানে শ্রম দিয়েছে, কিষানি যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। উপজেলা নির্বাচন কড়া নাড়ছে দেশের রাজনীতির দুয়ারে। বর্জনে আছে বিএনপি সহ বিরোধী দলগুলো। আর আওয়ামী লীগের কড়া নির্দেশ, ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচন নষ্ট করতে পরিবারের সদস্যদের ব্যবহার করা যাবে না। যে হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত, আর যেন বেশি প্রভাব না ফেলে। আর যারা গেল না নির্বাচনে, আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারে। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে থাইল্যান্ড আগের চেয়ে শক্তভাবে বাংলাদেশের পাশে থাকবে। বাণিজ্যে আঞ্চলিক পথের কেন্দ্র হতে আগের মতোই উদার বাণিজ্য নীতির সুফল এবারও পাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। আর গরমকালকে প্রকৃতির নিয়ম মেনে সবাইকে বরাবরের মতো জীবনাচারে সাবধান থাকার পরামর্শ দিলেন সরকার প্রধান। এই যে ঠাকুরমার ঝুলিতে আছে না, যে তবু বলিল না সতীনের পুত। ফারজানা রূপা, ৭১, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম এবং সেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করবো। আপনি ছিলেন এই প্রেস কনফারেন্সে। গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে তো আপনি নিশ্চয়ই আলোকপাত করবেন। পাশাপাশি প্রশ্নটিও রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যখন প্রতিবাদগুলো বা আন্দোলনগুলো বা বিদ্রোহগুলো আমরা দেখছি যে প্রধানমন্ত্রীকে উৎখাত করার, সেই সময় তিনি বলেছেন যে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে, এবং এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি এটিও বলেছেন যে কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায় সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সাড়া পাচ্ছে না। ঠিক সেখান থেকে আপনার কাছে আসবো, আলোচনা শুরু করব, এবং আপনিও যদি এর উপর একটু আলোকপাত করেন যে আসলে কি রাজনৈতিক দলগুলো জনগণের জন্য তাদের নেতা বা নেতৃত্বস্থানীয় কেউ বা যে পরবর্তীতে দেশের কাণ্ডারি হতে পারেন সেরকম কোনো কিছুর কোনো নিদর্শন রাখতে পেরেছে? কেন জনগণ আসলে থাকবে রাজনৈতিক দলগুলো যেগুলো কোনো রকম কোনো প্রতিশ্রুতি অথবা কোনো রকম কোনো আশাই দেখাতে পারছে না? অনেক ধন্যবাদ। আজকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বরাবরের মতোই বিদেশ থেকে ফিরে আসার পরে অনেকগুলো বিষয় তিনি বলেছেন থাইল্যান্ড সফরের উপরে, তারপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনেকগুলো বিষয় এসছে। আমার কাছে একটু অদ্ভুতই লেগেছে একটা বিষয়, অন্তত আমি বলবো, সেটা হলো 7ই জানুয়ারির নির্বাচনের পরে দেশে একটা স্থিতিশীলতা বিরাজ করছে, রাজনৈতিক স্থিতিশীলতা, এবং আমরা দেখছি সরকার খুবই শক্ত অবস্থানের মধ্যে আছে। বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং তার মিত্ররা আমি বলবো কোণঠাসা পর্যায়ে আছে, এবং এই মুহূর্তে সরকারের সামনে আসলে সেই অর্থে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তারপরে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এবং আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনেও সরকার উৎখাতের কথাটি বলেছেন। এটা খুবই বিস্ময়কর, কারণ আমরা অন্তত যারা রাজনীতি পর্যবেক্ষণ করি, পরিস্থিতি দেখি, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তাই সরকার উৎখাতের প্রশ্নটা কেন তিনি করলেন সেটিও একটু আমাদের কাছে একটু চিন্তার বিষয় বা ভাবনার জগৎকে সম্প্রসারিত করে। কথাটা হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এক সময়ের অতি ডান এবং অতি বাম তারা সবাই এক কাতারে চলে এসছে এবং তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে, এবং বামরা একদম 90 ডিগ্রি ঘুরে গিয়ে অতি ডানে পরিণত হয়েছে, এটি একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন। এবং সে কারণে তিনি একটা প্রশ্ন রেখেছেন যে আমাকে উৎখাত করার পরে কে আসবে, অর্থাৎ একটা যে দেশে রাজনৈতিক শূন্যতা আছে, রাজনৈতিক দলগুলো যে যারা সরকার উৎখাতের পরিকল্পনা করছে বা চিন্তা করছে তারা যে আসলে একটা বিরাজনীতিকরণের ভাবনার মধ্যে আছে, সেই কথাটা তিনি বলতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়। অন্য দুটি বিষয় আমি অনেক গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি। একটি হলো 14 দল অত্যন্ত নির্জীব অবস্থায় আছে, প্রধানমন্ত্রী সেটা তিনি সক্রিয়তার কথা বলেছেন এবং তিনি নিজে বসবেন বলে বলেছেন।
এটি আমার কাছে এই সময়কার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 দলের শরিক নেতারা অনেকে নানা ধরনের অভিযোগ করছে। আওয়ামী লীগের ভেতর থেকেও 14 দল সম্পর্কে নানা ধরনের বক্তব্য আসে, নির্বাহী কমিটি বা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সভায়, সেগুলো আমরা জানি। সেই জায়গা থেকে দেখলে 14 দলকে আবারও সক্রিয় হওয়া, এবং তিনি যে দলগুলোকে একেবারে শুধুমাত্র দলের শক্তিশালী কাঠামো দিয়ে দেখছেন না, বরং দলগুলোকে অত্যন্ত বড় বিবেচনার মধ্যে রাখছেন, তার সহযোগী হিসেবে, তার বিপদের সাথী হিসেবে, মিত্র হিসেবে দেখছেন, এটা আমার কাছে মনে হয়েছে একটা বড় জায়গা। উপজেলা নির্বাচন নিয়ে তিনি যেটি বলেছেন সেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজনের বক্তব্যের সাথে মিল যায় না। তিনি কিন্তু বলেছেন যে, তিনি প্রশ্ন করেছেন যে কাদেরকে বলা হবে স্বজন, এবং সেখানে পার্সেন্টেজ কত সেটা জানতে চেয়েছেন। শেষ পর্যন্ত তিনি বলেছেন যে কারণেই তো অধিকার আছে, কেউ কেউ তো আগে থেকেই যেখানে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তার কোনো আত্মীয়, নিকট আত্মীয় হয়তো আগে থেকে এমপি, উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান হয়ে বসে আছে। সুতরাং এগুলো বাস্তবতা। পরবর্তীতে সন্ধ্যায় কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগের নির্বাহী কমিটির সবাই একটি কথা তিনি বলেছেন যে তাদেরকে রাজনৈতিক মূল্য দিতে হবে যারা কথা শুনছে না। সুতরাং আওয়ামী লীগের ভেতরে, সরকারের ভিতরে উপজেলা নির্বাচনে দলীয় এমপি মন্ত্রীদের স্বজনরা, খুব নিকটের যারা স্বজনরা, যারা যে নির্বাচন করছেন, তাদেরকে নিয়ে যে অস্বস্তি আছে, একটা ভাবনার জগৎ আছে, এবং নির্বাচনকে প্রভাবিত করার একটা চিন্তা আছে তাদের দিক থেকে, সেই ভাবনাটা আছে বলে মনে হচ্ছে। এবং প্রধানমন্ত্রী কিন্তু একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে এটা তো নৈতিকভাবে ঠিক নয় যে সংসদ সদস্য, তার স্ত্রী পৌরসভার মেয়র এবং তার ছেলে উপজেলা চেয়ারম্যান, তাতে দলীয় কর্মীদের মূল্যায়ন হয় না। সুতরাং দলীয় শৃঙ্খলা, দলীয় নির্দেশনার মানার ক্ষেত্রে আওয়ামী লীগের ভেতরে যে কিছুটা হলেও টানাপোড়েন আছে, সেটা আমার কাছে মনে হয়েছে আজকের বক্তব্যে কিছুটা হলেও উঠে এসেছে। জি, এ পর্যায়ে রেজনুল হক, আপনার কাছ থেকে একটু জেনে নিই আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন, তারপরে আমাদের রাজনৈতিক নেতারা আছেন তাদের কাছ থেকে বিশ্লেষণ জানব। রেজনুল হক। ধন্যবাদ শবনম। আমি জানি না ধন্যবাদ শবনম। আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ আমি যে এলাকায় থাকি মিরপুরে, এইখানে এখন প্রচন্ড বজ্রপাত হচ্ছে। বজ্রপাত আমরা পছন্দ না করলেও এখন আমরা খুবই এটাকে ওয়েলকাম করছি, কারণ বজ্রপাতের মধ্যেই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এবং এই বৃষ্টি তো আমাদের বহুল আকাঙ্ক্ষিত। আপনি ভাগ্যবান যে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায়। না, বৃষ্টি এখনো সেইভাবে হচ্ছে না, বজ্রপাত হচ্ছে। আমি দেখলাম যে 71 অনলাইন বা অন্য কোথাও দেখলাম যে পুরনো ঢাকায় অলরেডি বৃষ্টি হয়েছে। এটা আমাদের জন্য খুবই স্বস্তির খবর। আর রাজনীতি, আপনি যেটা বলছিলেন, নিশ্চয়ই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সরকার উৎখাতের যে প্রসঙ্গটা বলেছেন, এটা রেজার মতো আমি তার সাথে একমত। এখন তো কোনো আন্দোলনই নাই, না রাস্তায় আছে, না ওই ধরনের এই কি বলে আমাদের রিজভী সাহেবের প্রতিদিনের রুটিন প্রেস কনফারেন্স বাইরে বিএনপির তো কোনো প্রোগ্রামই নাই। আর বিএনপির অনুসারী মানে জোট সঙ্গী বা যুগপৎ আন্দোলন যারা করেছেন, এখানে জুনায়েদ সাকি আছেন, তারা সহ তাদের কোনো কর্মসূচি সে অর্থে নাই। তো এখানে কেন সরকার উৎখাতের প্রসঙ্গ আসলো সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় যে কেউ হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করেছেন এবং তিনি সেটাকে নিয়েছেন, কিন্তু আমি দেখি না যে সরকার উৎখাতের কোনো ঘটনা বা কোনো হুমকি বা কিছু একটা। জি রেজনুল হক, এখানে আমি একটু যুক্ত করে দিই। গতকালই যখন আমরা 71 জানুয়ারি টেবিলে কথা বলছিলাম, সেই সময় কিন্তু রাজনৈতিক নেতা সাইফুল হক স্পষ্ট করে বলছিলেন যে তাদের মধ্যে তাদের কর্মসূচিগুলো, পুরনো যে কাজগুলো আছে অতীতটাকে বিশ্লেষণ করছেন, মূল্যায়ন করছেন, কেন তারা ব্যর্থ হয়েছেন সেটি দেখছেন, এবং 2-1 মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যে নতুন কর্মসূচি নিয়ে তারা সরকার উৎখাতে নামবেন, সেটি কিন্তু তারা বলেছেন। সেটিকে কি আসলে মিন করার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে তারা বক্তব্য দেয়? আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে ওই সাইফুল হক ভাই বা জুনায়েদ সাকি এখানে যারা আছেন, তাদেরকে তিনি এইভাবে বলতে চেয়েছেন যে তারা তো বামপন্থী রাজনীতি করেন, তারা ডানপন্থী রাজনৈতিক দল বিএনপি, মানে বামপন্থীরা তো কখনোই ডানপন্থীদের পছন্দ করে না, সে আওয়ামী লীগই হোক বা বিএনপি হোক। একসময় বামপন্থীরা আওয়ামী লীগের ফলোয়ার ছিলেন, পরবর্তীকালে তারা সেই ট্র্যাকটা চেঞ্জ করেছেন, কিন্তু তাই বলে মানে পৃথক আন্দোলন করার পরিবর্তে বামপন্থীরা
বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি বা বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বললে ভুল হবে, এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির অনুগামী হয়ে আন্দোলন করছেন, এটাকেও তিনি কিছু একটা ইঙ্গিত করার চেষ্টা করছেন, যেটা আসলে অনেকেরই প্রশ্ন যে বামপন্থীরা আন্দোলন অবশ্যই করতে পারেন সরকারের বিরুদ্ধে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে কেন? এই প্রশ্নটা অনেক পুরনো। যাই হোক, তো তারা আমি যেটা বুঝি বা আমার যে অভিজ্ঞতা, যে বামপন্থীরা অথবা চরম ডানপন্থী, তাদের কখনোই ক্ষমতা যাওয়ার সক্ষমতা নাই, তাদের সেই রকম জনসমর্থনও নাই। কিন্তু এই কারণে তারা সবসময় যে সরকারি ক্ষমতায় থাকে না কেন, তারা তাদের বিরুদ্ধে কথা বলেন, তাদের বিষয় নিয়ে কথা বলেন, তাদেরকে উৎখাত করার হুমকি দেন। এটা তো চিরাচরিত বহু পুরনো রেকর্ড, নতুন কিছু না। এইটাকে নিয়ে এত গুরুত্ব সহকারে কেন মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে নিলেন, সেটাও আমার বোধগম্য নয়। তো এটা আমিও ঠিক ঠিক বুঝতে পারছি না। জি, তবে অন্যান্য যে বিষয়গুলো তিনি বলেছেন, উপজেলা নির্বাচনের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনের দাঁড়াতে পারবে কিনা, এটা নিয়ে আওয়ামী লীগের যে অবস্থানের কথা এর আগে বলা হয়েছিল। এখানে আমাদের আওয়ামী লীগের একজন নেতা আছেন আফজাল হোসেন, তারা আগে যা বলেছিলেন তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আজকের বক্তব্যের অবস্থানগত বিরাট পার্থক্য আমরা লক্ষ্য করলাম। তিনি যে আজকে বললেন তার মানে হচ্ছে না তারা ইলেকশন করতে পারে, করলে কোনো সমস্যা নাই, বা তারা করতে পারে। এইটাই আমার কাছে মনে হচ্ছে আজকে বড় একটা তার অবস্থানগত পার্থক্য। জি, এছাড়া আর অন্যান্য বিষয় নিয়ে তিনি যা বলেছেন সেটি এর মধ্যে নতুনত্ব খুব বেশি কিছু নাই। জি, এবং সময়ে সময়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। জনাব সাকি, অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাদের বিশ্লেষণ বুঝবো, প্রশ্নও আছে আপনাদের কাছে। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে কথা হবে। সর্বশেষ সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম, যে আলোচনা ছিলাম, জনাব সাকি আপনার কাছে চলে আসতে চাই এবং সেখানে প্রশ্নটি এটিও রাখতে চাই যে বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, 90 ডিগ্রি কি আসলেই ঘুরেছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার প্রশ্নের উত্তর তিনভাবে দেব, মানে আশা করি আমাকে 3 মিনিট সময় অন্তত দেবেন। 3 মিনিট প্রথম সময় দিতে প্রসঙ্গ পারবো। হচ্ছে বাম ডান মধ্য ইত্যাদি সবাই এক জায়গায় চলে আসলো। আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে, মঞ্চের পক্ষ থেকে বারবার বলেছি এই কথাটি, যে আসলে বর্তমান সরকার তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতা কুক্ষিগত করে রেখে 18 কোটি জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ যারাই বাংলাদেশে একটা সুষ্ঠু চাইবে, গণতন্ত্র চাইবে, তারাই আসলে এক কাতারে একটা আন্দোলনের মধ্যে যার যার অবস্থান থেকে আছে, কেননা তারা গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। এটা হচ্ছে প্রশ্ন। এখানে ডান বাম মধ্য প্রত্যেকেরই রাজনৈতিক আদর্শিক পার্থক্য থাকলেও নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, এইটা হচ্ছে মৌলিক ব্যবস্থা, মানে প্রশ্ন। অর্থাৎ একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার এটা হচ্ছে একেবারে প্রথম সিঁড়ি। সেই জায়গায় এটাকে কুক্ষিগত করেছে, সেদিক থেকে সকলেই এই দাবিতে আন্দোলন করছে। দ্বিতীয় যে প্রসঙ্গটা আমি তুলব সেটা হচ্ছে যে সরকার উৎখাতের কথা তিনি বলেছেন। আসলে আমাদের দাবিটা হচ্ছে যে আমরা রাজনৈতিক ঐক্যমত্যের একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাইছি, এবং সেই ক্ষেত্রে সরকার রাজি হলে কিন্তু সরকারের আলোচনা করে এই কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং তার হাতে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, এটা হচ্ছে রাজনৈতিক প্রস্তাব। সরকার উৎখাতের প্রশ্ন বক্তৃতায় আসে, কিন্তু মূল আলোচনার জায়গাটা হচ্ছে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাইছি। এই বিষয়ের দ্বিতীয় অংশটি হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেখানে অংশগ্রহণকারী দলগুলোর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে এবং এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের জনগণ গ্রহণ করবেন যে হ্যাঁ, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমরা ভোট দিয়ে ঠিক করেছি কারা সরকার। সেক্ষেত্রে সরকার আওয়ামী লীগকেও নির্বাচন করতে পারে, অন্য কেউ নির্বাচন করতে পারে। জনগণ যখন ভোট দিয়ে ঠিক করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই প্রশ্ন যে জনগণ কাকে নির্বাচন করবে, ফলে কে কার বিকল্প হবে এটা জনগণই নির্ধারণ করবে। ফলে জনগণের হাতে সেই ক্ষমতাটা, যেটা সংবিধানের অঙ্গীকার ছিল, সেইটা ফিরিয়ে আনা কিংবা সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের প্রধান রাজনৈতিক লক্ষ্য।
এবং আমরা একই সাথে এটাও বলেছি যে বাংলাদেশের বিদ্যমান যে ক্ষমতা কাঠামো আছে সেটা আসলে এই ভোটাধিকার এবং এই যে লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য এবং ন্যায় বিচারের ব্যবস্থা সকলের জন্য সেটা নিশ্চিত করতে পারছে না। কাজে এই বন্দোবস্তকে বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে আমাদের যেতে হবে। সেক্ষেত্রে বিরোধী দল প্রস্তাব করছে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের, যেখানে আওয়ামী লীগও বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যাদেরও এই বিষয়ে এসে একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জনগণের ভোটের মধ্য দিয়ে আমাদেরকে সেই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যেতে হবে, যাতে করে আমরা স্থায়ীভাবে নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ নতুন করে অনেকগুলো ব্যবস্থা তৈরি করতে পারে, যাতে করে আমরা নির্বাচিত প্রতিনিধিদের অধীনেই এমনভাবে নির্বাচন ব্যবস্থা তৈরি করতে পারি যেটা সকলের জন্য অংশগ্রহণমূলক হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা এই আন্দোলনটা করছি 7ই জানুয়ারি পর্যন্ত আমরা আন্দোলনের একটা পর্ব গেছে, যেখানে আমরা আমাদের যে লক্ষ্য সেটা এখন অর্জন করতে পারিনি। অর্থাৎ সরকারকে আমরা এই যে জনগণের দাবি, ভোটাধিকারের দাবি, সেটা মানতে এখনো বাধ্য করতে পারিনি। তার মানে এই নয় যে আন্দোলন থেমে গেছে, তার মানে এই নয় যে আন্দোলন পরাজিত হয়েছে। বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি যে আন্দোলন একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই আন্দোলন নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়। জনগণের মধ্যে যে ভোটাধিকারের প্রশ্নে ঐক্য আছে সেটা আমরা 7ই জানুয়ারি এই সরকার যে একটা একতরফা দামি নির্বাচন আয়োজন করেছে সেখানে মানুষের ভোট বর্জনের মধ্য দিয়ে সেটা পরিষ্কারভাবে প্রকাশিত হচ্ছে। ভোট কেন্দ্রগুলো বিরানভূমি ছিল, এখন ভোটের পার্সেন্টেজ দেখানোর ক্ষমতা এই সরকার যেহেতু রাষ্ট্রযন্ত্রের উপরে তার পূর্ণ কর্তৃত্ব আছে সেটা নানাভাবে তারা দেখাতে পারে। কিন্তু জনগণের অভিজ্ঞতা হচ্ছে, বাংলাদেশের জনগণের কে কি বলল, পৃথিবীর কোন দেশ কি বলল, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনগণ যেটা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছেন যে এই নির্বাচন জনগণের প্রতিনিধিত্বমূলক কোনো নির্বাচন হয়নি, জনগণ এতে ভোট দিতে পারেনি, তার কাছে পছন্দ কিংবা বাছাই করার মতো প্রার্থী ছিল না। কাজে সেই দিক থেকে জনগণের সংগ্রাম অব্যাহত আছে। এই সংগ্রাম চড়াই উতরাই দমন পীড়ন মোকাবেলা করে কিভাবে জনগণের লক্ষ্য কিংবা তার দাবি আদায়ে বিজয়ী হবে সেইটার জন্য কাজ চলবে। আন্দোলন নানাভাবে দমন পীড়নের শিকার হওয়া মাত্রই আপনাদের অবস্থানটি মোটামুটি স্পষ্ট। একটি প্রশ্ন রেখে চাই যে তারপরেও সব কিছু শেষে আমার নেতাটি কি হবেন, কোন রাজনৈতিক দল এলে সেই নেতা কে হতে যাচ্ছেন, সেটিকে নির্বাচিত হয়েছে কিনা আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, উত্তর আমি নেব। তার আগে অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে চলে আসতে চাই এবং আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে বিষয়টি প্রকাশ করলেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং রেজানুল হক, সেখানে কিছু বলবেন কিনা, এবং একই সাথে যখন আমরা জোনায়েদ সাকির বক্তব্য শুনছি সেখানে আপনারা কি চিন্তা করছেন, তাদের যে আন্দোলনের রূপরেখা বা পথ চলার চিন্তা সেটিকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে একটু আলোকপাত করতে চাই। সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে একটা সংস্কৃতি চালু করেছেন, সেটা হলো যে তিনি যখনই বিদেশ থেকে আসেন বিভিন্ন দেশ সফর করে এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি বসেন এবং সেই সফরের অর্জন এবং সেখানে তার কর্মসূচিগুলো তিনি বিশদ ব্যাখ্যা করেন এবং সাংবাদিকরা অনেক কিছু জানতে চান। তার সাথে সাথে সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, এগুলো নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আলোকপাত হয় এবং সেগুলো খুবই প্রাঞ্জল ভাষায় সেখানে কথাবার্তা হয়। আমি মনে করি যে এটি বাংলাদেশের অতীতে কোনো সরকার কখনো করে নাই। আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এটি একটি কাজ করছেন এবং আমি মনে করি এটি সাংবাদিক মহল থেকে সকলের কাছেই এই জিনিসটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং সুন্দর তারা ভাবেই নিচ্ছেন বিষয়টি। আমি যেটা মনে করি যে আজকে এই যে জনগণের কথা জোনায়েদ সাকি বারবার বলছেন, আমার দুঃখ লাগে যে আসলে যে জনগণের নামটি সেই জনগণ কি জোনায়েদ সাকিকে চিনল না? সেই জনগণ কি এই ধরনের রাজনীতি যারা করে তাদেরকে এত বৎসরেও তাদেরকে চিনতে পারলো না? মানে আমি কথাটা এই কারণে বলছি, তাহলে ভোটের হিসাবে, ভোটের বাক্সের হিসাবে অথবা ভোট পড়ার হিসাবে তাহলে অগ্রগতিটা কি হলো? সুতরাং জনগণের কথা বলে আমরা অনেক কিছুই করি, কিন্তু আসলে বাস্তবতা হলো যে আওয়ামী লীগের, আমি যখন এখানে কাউন্টার পার্টি হিসেবে থাকি অথবা একটা টক শো, তখন জোনায়েদ সাকি বামপন্থী নেতা, ভালোই লাগে কথাবার্তা শুনতে এবং তিনি যখন অত্যন্ত জোর দিয়ে কথাগুলো বলেন, আমি তো একটিবারও কোনো পত্র পত্রিকা কখনোই আমি এইরকম কোনো আলোচনা শুনি নাই যে সাম্প্রদায়িক বিএনপি জামাত সেই স্বৈরাচারী সামরিক শাসনে গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দলের সাথে এক টেবিলে বসে জোনায়েদ সাকিরা যখন আলাপ করেন তখন কি তাদের এইরকম কথাবার্তা হয়? আমি জানি না সাংবাদিক এখানে ইশতিয়াক আমার বন্ধু মানুষ, রাজা ভাই আছেন, তারা কখনো শুনছেন কিনা যে সেই সাম্প্রদায়িক অপশক্তি যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি এবং সেই হত্যার দায় তাদের উপরে পড়ে, 21 আগস্ট ঘটনা প্রবাহ তারা ঘটেছেন, গণতন্ত্র চাচ্ছেন জোনায়েদ সাকি, কিন্তু
গণতন্ত্রের নামে আমাদের নেত্রীকে হত্যা করা হলো, এবং সেই সত্তার যখন ক্ষমতায় আসলো 1981 সালে, এবং তখন কিভাবে এরশাদ সাহেব ক্ষমতাটা নিল, মন্ত্রীর বাসায় অস্ত্র এবং মন্ত্রীর গাড়িতে অস্ত্র অথবা খুনের আসামি, এগুলো নিয়ে কি কখনো কথা বলেছে তারা? হ্যাঁ, তারপরে আপনি দেখেন যে 91 সালে যখন বিএনপি আসলো, তখন তো একেবারেই জামাতের সাথে আতাত করে তারা ক্ষমতা গেল। তখন কি সাম্প্রদায়িকতার বিষয় নিয়ে তারা কি কখনো কথা বলেছে? 96 সালে বিনা ভোটের ইলেকশন করলো, এবং এরপরে 2001 সালে সেটি তো একেবারেই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে দেশীয় মুসলেখা দিয়ে তার ক্ষমতা আসলো, এবং যে দলটি নিয়ে আজকে এতই গণতন্ত্রের কথা বলা হয়, 2008 সালের নির্বাচনটি একটি বাংলাদেশে অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে এই বিএনপি কয়টা সিট পেয়েছিল? 30টা সিট পেয়েছিল। সুতরাং আমি যেটা মনে করি যে এই যে বিএনপি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন অত্যন্ত যৌক্তিক, যে আজকে বামপন্থীরা তাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের আলোকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তারা 90 ডিগ্রি ঘুরে গেছে, চরম বাম এবং চরম ডান আজকে এক জায়গায়। এবং এটি তারা করছে কি কারণে? তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা ওই যে ক্ষমতা থেকে নামাতে চায়, উৎখাত করতে চায়। আমি আবারও ফিরবো, কারণ আমি আরো একবার আসতে চাই সকলের কাছে। সেখান থেকে আরেকটু এগিয়ে যদি নিয়ে আলোচনা, সেখানে আমরা দেখলাম যে আজকের এই প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে 28 অক্টোবর 2023 পর্যন্ত বা সেই সময়ও তিনি বলেছিলেন পুলিশকে ধৈর্য ধরতে গিয়ে পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের হাসপাতালে আক্রমণ হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, এবং প্রধানমন্ত্রী মনে করেন যে এখন আমাদের পুলিশ আমেরিকার স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটিও নিতে পারে। বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তারা আমেরিকার উপর অনেকটাই নির্ভর করতে চান, কতটাই পায়তারা চলছিল, অনেক কিছু শোনা গেছে। সেই সময় যদি আজকে আমেরিকার পুলিশকে আমরা অনুসরণের চিন্তা করি, তখন অবস্থাটি কি হবে? সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে একটু আসবো। এইটা তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী একটা রেফারেন্স হিসেবে বলেছেন যে আমেরিকার পুলিশ যেভাবে দমন করছে, এমনকি প্রফেসরকে পর্যন্ত আটক করেছে, হ্যান্ডকাফ করিয়েছে, মার্কিন সরকার বিরোধী এবং ইসরায়েলপন্থী মার্কিন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভটা সারা আমেরিকাতে চলছে, বিশেষ করে তরুণ সমাজ করছে। এখন যেটা হয় কি, এই তুলনাগুলো রাজনীতিবিদরা ধরেন পলিটিক্যাল রেটরিক হিসেবে অনেক সময় অনেক কথা বলেন, এগুলোকে যদি আপনি একেবারে মানে 2 for 2 ধরে নেন, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এখন আমেরিকান পুলিশ যেভাবে ধরছে আমাদের না, একেবারেই সেটি ধরছি না ইশতিয়াক রেজা। আমার প্রশ্নটি হচ্ছে, সত্যিই যদি আমেরিকাকে তাদের এতই পছন্দ হয়, আজকে যদি আমি আমেরিকার পথেই হাঁটি, তখন কি হবে? সেটিকে চিন্তা কেউ করে না? আমেরিকার পথে আপনি হাঁটতে পারবেন না এই কারণে যে আমেরিকান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো টিকে আছে। আমেরিকাতে এখনো তাদের দেশে অন্তত নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো বিরোধ নেই। ট্রাম্প জিতে গেলেও দেখবেন যে আমেরিকার এটা নিয়ে এমন বলা হবে না যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, যদিও আগেকার নির্বাচনের কথা বলা হয়েছে যেখানে রাশিয়া কিছুটা ইনফ্লুয়েন্স করেছে, এগুলো বিতর্ক থাকবেই। আমেরিকার মিডিয়া এখন পর্যন্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডিয়াস ইন দ্য ওয়ার্ল্ড, যারা গণতান্ত্রিক পরিসরের মধ্যে সাংবাদিকতা করছে এবং তারা অনেক ধরনের ভূমিকা রাখছে। বাংলাদেশের মিডিয়াকে অনেক বেশি রিলেন্টলেস স্ট্রাগল করতে হয়, লড়াইয়ের মধ্যে থাকতে হয়, একটা নিরন্তর লড়াইয়ের মধ্যে। সুতরাং এই তুলনাগুলো হয় কি, পলিটিক্যাল রেটরিকে যখন জনপরিসরে নাগরিক সমাজ নিয়ে আসে, তখন তার ধরনটা ভিন্ন হতে হয়। ঠিক ওরকম করে পলিটিক্যাল তর্ক করা নাগরিক সমাজের জন্য ঠিক কিনা, সেটাও কিন্তু একটা বড় যায় চিন্তার কথা। জি, রেজওয়ানুল হক। না, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর এই আমেরিকান পুলিশকে আমরা বলে দিব তারা সেভাবে অ্যাক্ট করবে, এই কথা থেকে বলেছেন, আমার কাছে তিনি এটা আমার কথা প্রসঙ্গে বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের পুলিশ কিন্তু আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন দমন করছে, বাংলাদেশের পুলিশেরও সেরকম রেকর্ড আছে। এটা এই আওয়ামী লীগ সরকারের আমলেও আছে, সেটা এর আগে বিএনপির সরকারের আমলেও আছে। এটা তিনি বলেছেন, ঠিক আছে, তার মতো করে বলেছেন। যেভাবে একটু আগে জুনায়েদ সাকি বললেন সরকার পতনের কথা আমরা বক্তৃতায় বলি, কিন্তু বাস্তবে হচ্ছে আমাদের সামনে 33 দফা বা 34 দফা, যেখানে গণতন্ত্র, মানবাধিকার, সাম্প্রদায়িকতা, ভোটের অধিকার ইত্যাদি কথা আছে। আমার একটা প্রশ্ন জুনায়েদ সাকির কাছে, যে জুনায়েদ সাকিরা তো আন্দোলন করেছিলেন তাদের কার নেতৃত্বে? বিএনপির নেতৃত্বে। তো বিএনপি তো অতীতে একাধিকবার ক্ষমতায় ছিল, সেই সময় গণতন্ত্রের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার
কি খুব ভালো রেকর্ড ছিল বিএনপির যে তাদের আন্ডারে তাদের সঙ্গে থেকে আন্দোলন করে আমরা এই অধিকারগুলি আদায় করতে পারবো? এটা কি এই বিষয়টা কি, যেটা আফজাল হোসেন বললেন, কারেক্টলি বলেছেন, বিএনপির সঙ্গে যখন তারা বসেন তখন কি তারা এই প্রশ্ন তুলেন? 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে একটি দলকে ফিজিক্যালি একটি দলের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। সেই দলের সঙ্গে জুনায়েদ সাকিদের মতো আদর্শবান বামপন্থী রাজনীতিবিদরা কি করে বসেন, সে প্রশ্ন তো উঠবেই। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলি আসলে পরিষ্কার হওয়া দরকার। তবে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রশ্নটা একটা করেছেন যে ঠিক আছে তারা আমাদেরকে ক্ষমতা থেকে হটাবে, এরপরে কে আসবে, কে ক্ষমতায় আসবে, তারা কি সেটা ঠিক করেছেন কিনা, এটা তো ওনার জানার কথা, এটা তো আমরা সবাই জানি। বিএনপির নেতৃত্বে 60 দল বা 65 দল এরকম একটা হিসাব দেওয়া হয়, তারা আন্দোলন করেছে এই ভোটের অধিকার আদায় করার জন্য, এবং সরকার আলটিমেটলি এক দফার আন্দোলন ছিল, এটা সরকার পতনের আন্দোলন। এই আন্দোলন যদি সাকসেসফুল হইতো তাহলে তো এই আন্দোলনে সাকসেসফুল হলে নেতৃত্বে আসতো বিএনপি, এবং বিএনপির নেতা বর্তমানে যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, তিনি হতেন প্রধানমন্ত্রী। এটা তো না বোঝার কিছু নাই, এবং তাকে নেতা মেনেই, তার নেতৃত্ব মেনেই তো জুনায়েদ সাকিদের দল সহ অনেকগুলি দল বিএনপির নেতৃত্বে জোটগতভাবে বা যুগবদ্ধভাবে আন্দোলন করছিলেন। জি, মাননীয় প্রধানমন্ত্রী এটা কেন বুঝলেন না, সেটা আমিও বুঝতে অক্ষম। জুনায়েদ সাকি, আপনার কাছে আসি। এই একই প্রশ্ন আমি রেখে গিয়েছিলাম, আপনাদের মুখ থেকে আসলে আমরা বিষয়টা শুনতে চাই। আমি সরাসরি উত্তরে চাই। 3 মিনিট সময় দিতে পারবো। বিএনপি একসময় মানবাধিকার লঙ্ঘন করেছে, রাজনৈতিক দমনপীড়ন করেছে কিংবা দুর্নীতি করেছে, এই অভিযোগে যদি বিএনপি আর কখনো ক্ষমতায় আসার আসলে যৌক্তিকতা নেই অথবা অধিকার রাখে না, কিন্তু আওয়ামী লীগ এখন মানবাধিকার লঙ্ঘন করছে, আওয়ামী লীগ এখন দুর্নীতি করছে, আওয়ামী লীগ এখন রাজনৈতিক দমনপীড়ন করছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, অথবা আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে কখনো যায় আর আওয়ামী লীগও কোনোদিন ক্ষমতায় আসার আসলে আর যৌক্তিকতা কিংবা অধিকার রাখে, এরকম যুক্তি আসলে গণতন্ত্রের সাথে সম্পূর্ণ পরিপন্থী। আমরা মনে করি যে ভোট দিয়ে মানুষ ঠিক করবে কারা নির্বাচন হবেন, জনগণ যাকে নির্বাচিত করবেন একটা গণতান্ত্রিক প্রশ্ন তো সেখানে নয়। জুনায়েদ সাকি প্রশ্ন সেখানে নয়। ইন্টারফেয়ার করেন না, এই প্রশ্নটি আমি রাখতেই চাই। আপনি যে ব্যাখ্যাটি দিচ্ছেন সেটির ব্যাখ্যাটির সাথে যাচ্ছে না। প্রশ্নটি রাখা হচ্ছে আপনারা কি তার সাথে দাঁড়াতে পারেন কিনা। আপনার মতামত আপনার সাথে তর্ক করতে হবে, তাহলে তার একটা প্রশ্ন। না, আমি প্রশ্নের উত্তরটি জানতে চাই, আপনি উত্তর দেবেন না? আপনি কি উত্তর জানতে চাচ্ছেন? আমি প্রশ্নটি যেটা রাখা ছিল এবং আমাদের অতিথিরা যে প্রশ্নটি রাখলেন, আপনারা তাদের সাথে যখন যাচ্ছেন সেটি কি আসলে আদর্শিক জায়গা থেকে হয় কিনা? আমরা পরিষ্কার করে বলেছি যে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সেই নির্বাচন ব্যবস্থা সকলের জন্য প্রয়োজন। সেই নির্বাচন তৈরি হলে কোন দল কাকে নেতা মেনে কাকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করে নির্বাচনে যাবে সেটা তখনকার প্রশ্ন। নির্বাচন যখন হবে, নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হবে, রাজনৈতিক দলগুলো তার প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ঠিক করবে। সেই অবস্থা যে বাংলাদেশে নেই, সুতরাং এইটা একটা মানে এই প্রশ্নটা আওয়ামী লীগের দিক থেকে বারবার তুলে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয় যে যেন তাদের প্রধানমন্ত্রী আছে কিন্তু অন্যদের কারোর প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নেই। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে যথার্থ নির্বাচন হবে কিনা, 1। 2 হচ্ছে যে নির্বাচনে কারা নির্বাচিত হবে এটা জনগণ ঠিক করবে, এবং সেইটাই গণতান্ত্রিক। তাতে যদি কোনো খারাপ লোক নির্বাচিত হয় তার বিরুদ্ধে সংগ্রাম করে আবার জনগণের কাছ থেকে ভালো লোককে নির্বাচন করতে হবে, এটাই গণতন্ত্রের পদ্ধতি। এই পদ্ধতিকে কোনোভাবে খর্ব করাই মানে হচ্ছে একটা নানান অজুহাতে স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করা। ফলে আমি মনে করি যে মানে এই দিক থেকে কোনো রকম ভাবে এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার কোনো যুক্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই। অনেকগুলো প্রশ্ন আমাদের আর সময় দিতে পারবো 1 মিনিট। ভাই তুলেছিলেন, আমার মনে হয় যে আফজাল ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কি আপনি আমাকে সময় দিবেন? 1 মিনিট সময় দিতে পারবো। দেখুন, মানে পুরো প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা 91 সাল থেকে, আমি নিজে 90 সালের থেকে এক ধরনের বলতে পারেন যে টানা রাজনৈতিক কর্মী, মানে আমি প্রধানত রাজনীতি করি এবং বিরতিহীন ভাবে, এবং আমরা এই দেশের জনগণের পক্ষে যারা জনগণের বিরোধী শক্তি হিসেবে, গণশত্রু হিসেবে ভূমিকা রেখেছে ক্ষমতায় গিয়ে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এমনকি ক্ষমতার বাইরেও যখন জনগণের বিরুদ্ধে অবস্থান খুব স্পষ্ট হয়ে উঠেছে তখন আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। সেটা আপনার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা জনগণের অধিকারের পক্ষে, গণমানুষের স্বার্থকে রাষ্ট্র আইনে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করি। নির্বাচন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন এই নির্বাচন ব্যবস্থাকে যদি কেউ দখল করে ফেলে, তারপর সে কি নিজেকে পরিচয় দিল, জাতীয়তাবাদী না ধর্মনিরপেক্ষ না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেটা সম্পূর্ণ তার কেবলমাত্র দাবি হয়, কিন্তু বাস্তবে
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেই তত্ত্ব অনুযায়ী তার অবস্থানটা তারা সম্পূর্ণ তার বিপরীত। অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা যদি গণতান্ত্রিক বাংলাদেশ হয়, আওয়ামী লীগ এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ 180 ডিগ্রি উল্টো হয়ে আছে। প্রধানমন্ত্রী 90 ডিগ্রি কেন বলেছেন তিনি ভালো করে বলতে পারবেন। 90 ডিগ্রি কোন অবস্থান থেকে 90 ডিগ্রি পরিবর্তন, সেটাও একটা ভিন্ন প্রশ্ন। আমি ওই তর্কে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে আজকে আওয়ামী লীগের অবস্থান বরং তার ঘোষিত রাজনৈতিক অবস্থান অথবা 1971 সালে সে যে অবস্থানে থেকে এই দেশের যুদ্ধের নেতৃত্বকারী দল ছিল, সেই অবস্থান থেকে তার সম্পূর্ণ বিপরীত অবস্থান তারা নিয়েছে। যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। অনেক ধন্যবাদ। আমার হাতে খুব বেশি সময় নেই। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার মন্তব্য নেব, সময় দিতে পারবো 2 মিনিট। অ্যাডভোকেট আফজাল হোসেন। না, আমি যেটা বলতে চাই যে আজকে এই যে জুনায়েদ সাকি 1971-এর শব্দটা উচ্চারণ করলেন, তো আমি যেটা মনে করি যে 1971 সালে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, এবং ঐক্যবদ্ধ এই যে জাতির যে একটা দার্শনিক যে ভিত্তি, এটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেই জায়গা থেকে আমাদের বিচ্যুতিটা কবে হলো? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। এবং এর পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটা স্বাধীন একটা সার্বভৌম বাঙালি জাতি রাষ্ট্রের যে জায়গাটা সেখানে নিয়ে এসেছেন। এখন এটি সহ্য হচ্ছে না। জুনায়েদ সাকি বলতেছিলেন যে সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছে, আমি তার কথার সাথে একমত। এটা বঙ্গবন্ধু যখন দেশটা মানে স্বাধীনতা অর্জন করলেন, তখনও কিন্তু কিছু মানুষ এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল বঙ্গবন্ধু সরকারকে, মানে তাকে মানে সেই সরকারের বিরুদ্ধচারণ করেছিল। এবং পরবর্তীকালে এই বাংলাদেশের রাজনীতিটার সংকটটা কি জানেন? যে এখানে এই যে এক কাতারে দাঁড়িয়ে যাওয়াটা, এটাই একটা সংকট। এখানে পজিটিভ পলিটিক্সটা এখানে কিন্তু বারবার ব্যাহত হয় এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার কারণে। কারণ এখানে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মানে আওয়ামী বিরোধী শক্তি, একটা প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে কোনো রং নাই। আজকে জুনায়েদ সাকি, আজকে আমি মানে তাকে হয়তো সামনাসামনি তাকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল, সেই হিসেবে তাকে আমি চিনি, কিন্তু যখন ওই এক কাতারে দাঁড়িয়ে যান তখন তার রংটা চিনতে আমার মানে ভ্রম হয়। সুতরাং আমি যেটা মনে করি যে আজকে বাংলাদেশের এই যে রাজনৈতিক সংকট, এই সংকটের কারণেই কিন্তু আজকে যদি কেউ ডাক শুনে কেউ না আসে, একলা চলো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সে বাংলাদেশটা গড়তে চান, এবং বাংলাদেশের যে মানুষের যে অধিকার, সে অধিকার বাস্তবায়ন করতে চান। আজকে গণতন্ত্রের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, কোন নির্বাচন? আমরা তো 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, এবং সেই 21 বছর কারা ক্ষমতায় ছিল? এই বিএনপি। তারা কিভাবে ক্ষমতায় এসেছিল? হানা ভোট কেড়েছিল এবং বন্দুকের জোরে ক্ষমতায় এসেছিল। তারপরে এরশাদ সাহেব বন্দুকের জোরে এসেছিল। তারই প্রতিভূ বেগম খালেদা জিয়া, তিনিও সেই একই মানে সাসে তৈরি হয়েছিল। সুতরাং আমরা বাংলাদেশের জুনায়েদ সাকি তো 90-এর পরের কথা জানেন, আমরা একটু আগের কথা জানি। সুতরাং এই বাংলাদেশটা একদিনে হয় নাই। সুতরাং একদিনে হয় নাই বলেই কিন্তু আজকে আগামী দিনে একটু উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন অথবা যেটি এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশ আজকে পিছিয়ে যাওয়ার জন্য ওই এক কাতারে সবাই দাঁড়িয়ে গেছে। আমাকে শেষ করতে হবে, কারণ আলোচনা তো আসলে একদিনে শেষ হয় না, এটি চলতে থাকবে। রাজনীতির আলোচনা প্রতিদিনই আমরা করি। আজকে এটুকুই থাক। জুনায়েদ সাকি, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে ছিলেন।